প্রায় 22 বছর পর মোহনবাগান আবার আইএফএ শিল্ড নিজের ঘরে তুলল এবং 21তম আইএফএ শিল্ড এই নিয়ে মোহনবাগান অর্জন করল, যেটা এবছরের 125তম আইএফএ শিল্ড। এবং গতকাল ইস্টবেঙ্গলকে মোহনবাগান টাইব্রেকারে হারিয়ে এই খ্যাতি অর্জন করলো। এবং আগাম দীপাবলি মোহনবাগান সমর্থকদের মনে বলো, মোহনবাগানদের প্রত্যেকটা ঘরে ঘরে কিন্তু আগাম দীপাবলি উৎসব শুরু হয়ে গেছে। এখন প্রশ্ন হচ্ছে, মোহনবাগান গতকাল কীরকম ফুটবল খেলেছে সেটা দিয়ে যদি আমরা আলোচনা করি তাহলে বলবো এক কথায় না। গত বছর যেভাবে মোহনবাগানকে আমরা দেখেছিলাম সেরকম মোহনবাগান কিন্তু আমরা খুঁজে পেলাম না গতকাল। প্রতিটা প্লেয়ার কিন্তু তাদের ফর্মের ধারে কাছে নেই এবং এটা আমরা কিন্তু ডুরান্ড কাপ থেকেই লক্ষ্য করছি। এবং এতটা দিন যাওয়ার পর, এতগুলো প্রিসিজন করার পর, এতটা প্র্যাকটিস করার পরেও কিন্তু মোহনবাগানের খেলার সামান্য উন্নতি হয়েছে, সেরকম কিন্তু বড়সড় কোনো উন্নতি হয়নি। আমরা গত বছরে দেখেছিলাম মোহনবাগান আইএসএল ফাইনালে যেভাবে আমরা দেখলাম যে গোয়ার সাথে যেভাবে মোহনবাগান ফুটবলটা খেলেছে বা অন্য অন্য টিমের সাথে যে এবিলিটি মোহনবাগান ফুটবল খেলেছে, যে পারফরমেন্স মোহনবাগানের ফুটবল থেকে আমরা পেয়েছিলাম তার ছিটেফোঁটাও কিন্তু গতকাল ইস্টবেঙ্গলের সাথে দেখতে পেলাম না। আমরা যদি বলি যে হ্যাঁ, গত বছরে যে কম্বিনেশন আমরা টম আলড্রেট এবং আলবার্টো রড্রিগেজের মধ্যে লক্ষ্য করেছিলাম, যে বোঝাপড়া, সেটা কিন্তু যথেষ্ট অভাব আমরা অনুধাবন করেছি। এবং আমরা যদি বলি সুভাশিস বোসও কিন্তু ঠিকমতো ওই বাঁ দিকটাকে ব্যবহার করতে পারছে না। লিস্টান ক্লসও, সব থেকে বড় লিস্টান ক্লসও একদম অফ ফর্মে। লিস্টান ক্লসও এতগুলো প্রিসিজন ফুটবল খেললো, ইন্ডিয়ার হয়ে প্রতিনিধিত্ব করলো এবং এতগুলো ম্যাচ খেলার পরেও কিন্তু আমাদের আশা ছিল যে গতকাল অন্তত লিস্টান ক্লসও ইস্টবেঙ্গলের রক্ষণ নিয়ে ছিনিমিনি খেলবে, কিন্তু কোনো ধরনেই তার কাছ থেকে সেরকম অ্যাক্টিভিটি কালকে খুঁজে পেলাম না। এবং যদি পাশাপাশি বলা হয় রবসন রবিনহো, যাকে নিয়ে খুব আশা ছিল, কিন্তু তার কাছ থেকে সেই ফুটবলটা কিন্তু আমরা পাচ্ছি না। এবং যা একটু কালকে ফুটবল খেললো আমরা দেখতে পেলাম সেটা হচ্ছে আপুইয়া এবং সাহাল আব্দুল সামাদ। একটা কথা আমরা আগেও বলেছিলাম, যেদিনকে সাহাল আব্দুল সামাদ খেলবে বাকিরা কিন্তু দর্শক হয়ে যায়, এবং ঠিক তাই কালকে কি অসাধারণ ফুটবল খেললো। লালচুনকাকে নিয়ে তো পুরো ছিনিমিনি খেললো, যেভাবে ডান দিকে বাঁ দিকে ভাঁজ দিয়ে তাকে নাস্তানুভূত করে ছাড়লো। এবং সত্যি কালকে কিন্তু সাহাল আব্দুল সামাদ অসাধারণ ফুটবল খেলেছে এবং তার পাশ থেকে লিস্টনের পা হয়ে আপুইয়ার দুরন্ত গোল মোহনবাগান কিন্তু সমতায় আনতে সাহায্য করেছে। তো কালকে যে কথা বলছিলাম যে এই প্লেয়ারগুলো তাদের খেলার কিন্তু 60%ও খেলতে পারছে না। যে কোনো তেজ খেলায় যে গতি বা যে তীব্রতা থাকে মোহনবাগানে আইএসএলে, সেই তীব্রতার কিন্তু যথেষ্ট অভাব লক্ষ্য করা গেছে মোহনবাগানের খেলায়। এবং এটা পেতে আর মোহনবাগানে কতদিন লাগবে? প্রত্যেকটা প্লেয়ারই কিন্তু ব্রিলিয়ান্সি অসাধারণ, প্রত্যেকটা প্লেয়ারই কিন্তু প্রতিভাবান এবং এই প্লেয়াররা গত বছরে যেভাবে খেলেছিল সেভাবে কিন্তু এবছর খেলতে পারছে না। আর যদি বলা হয় যে মোহনবাগানের এই যে এই অ্যাটাকে আমরা যদি বলি যে কামিন্সের কথা, তাহলে কামিন্স কীরকম ফুটবলটা খেললো? কামিন্স গত বছরে যে ফুটবল খেলেছে তার ধারে কাছেও নেই। কামিন্সের ন্যায় ফুটবলটা কিন্তু খেলতে পারছে না এবং পুরো সার্বিক এই ব্যাপারটা এসে মোহনবাগানের খেলায় গিয়ে দাঁড়াচ্ছে। গত বছর কিন্তু কামিন্স কিন্তু অসাধারণ ফুটবল খেলেছে এবং যখন গ্রেগ স্টুয়ার্ট খেলতে পারতো না তখন কামিন্স কিন্তু সেই খেলাগুলোকে পুরো নিজের হাতে ডমিনেট করেছে বা কন্ট্রোল করেছে। কিন্তু এবছর কিন্তু কামিন্সকে ঠিক সেইভাবে আমরা পাইনি। এবং যদি আমরা বলি যে ম্যাকলারেন কালকে কিন্তু পুরোটাই হতাশ করেছে। ম্যাকলারেন কিন্তু কালকে পুরো নিষ্প্রভ ছিল, তার একটা কারণ হতে পারে ম্যাকলারেনকে কিন্তু সেইভাবে বল সাপ্লাই করা হয়নি বা সেইভাবে বল সাপ্লাই করে তাকে কিন্তু ঠিক জায়গায় বলটা ফেলা হয়নি, যে কারণে সে কিন্তু গোলগুলো করতে পারেনি। যদি বা কতগুলো সুবর্ণ গোলের সুযোগ কিন্তু তার পা থেকে নষ্ট হয়েছে। এবং ম্যাকলারেনের এই খেলা এক জায়গায় দাঁড়িয়ে থাকা বা বক্সের মধ্যে ওতপাতা শিকারির মতো একটা খালি পাবে এবং সেটাই গোল করে দেবে, সেই জন্য ম্যাকলারেন কতক্ষণ রাখা। তো ম্যাকলারেনের কথা বললাম, ম্যাকলারেনের কাল খেলা ভালো হয়নি, কামিন্স একসাথে ভালো খেলেনি এবং মোহনবাগানের মাঝমাঠটা বলে কিছু ছিল না, যে কারণে ইস্টবেঙ্গলের মাঝমাঠটা যথেষ্ট শক্তিশালী, বিদেশিদের নিয়ে গড়াই মাঝমাঠ এবং সেই কারণেই কালকে ইস্টবেঙ্গল কিন্তু কিছুটা ডমিনেট করেছে মাঝমাঠে। কিন্তু মোহনবাগান পর্যন্ত উইং নির্ভর ফুটবল খেলে, সেই উইংয়ের একটা উইং অর্থাৎ আমি যদি বলি
লিস্টার্ন ক্লাসও পুরোটাই অফ ছিল, মানে একটা পাখা পুরোটাই কাটা ছিল। কিন্তু ডান দিকে একমাত্র সাহাল আব্দুল সামাদ, মাঝখান দিয়ে বলো ভিতর দিয়ে। সাহাল আব্দুল সামাদের খেলার কিন্তু প্যাটার্ন একটু আলাদা, এক সরলেখা বরাবর সে কিন্তু দৌড়ায় না, কাট করে ভিতর ঢোকে। কিছুটা বলতে পারো যে মিডফিল্ড হিসেবেও সে খেলে, আবার তুমি উইঙ্গার হিসেবেও খেলে। সুতরাং সে ডান দিকটাকে সুন্দরভাবে ব্যবহার করেছে, ডান দিকটা সচল ছিল। কিন্তু মোহনবাগানের কালকে বাঁ দিকটা কিন্তু যথেষ্টই তোমার স্থির অবস্থা ছিল, কোনো রকমের সচ্ছলতা বা কোনো রকমের ওখানে কোনো তাগিদ আমরা দেখতে পাইনি। বাঁ দিকটা পুরোটা নিষ্প্রভ ছিল। তো এই হচ্ছে মোহনবাগানের আপ ফ্রন্টে প্রতিটা প্লেয়ারের কথা। আরেকজন প্লেয়ারের কথা হলো দিমিত্রি পেট্রাস, 15 মিনিট আগে নেমে সে তাকে টিমের সাথে ধাতস্থ হতে, টিমের সাথে মানিয়ে নিতে কিছুটা সময় লাগবে। সেই সময় কিন্তু দিমিত্রি পেট্রাস দুটো সুযোগ পেয়েছিল, কিন্তু দুটো সুযোগ দুর্বল শর্টকট করার জন্য সেই গোলগুলো হয়নি। ওখান থেকে যদি একটা দিমিত্রি পেট্রাস গোল পেয়ে যেত তাহলে কিন্তু পেট্রাসের ভুলিয়াই পাল্টে যেত, কিন্তু দুর্ভাগ্যবশত একটা গোলও সে করতে পারলো না কালকে। তো এই হচ্ছে মোহনবাগানের প্লেয়ারদের গতকালে খেলার বিশ্লেষণ। এই খেলাকে কিন্তু মোহনবাগানকে চেঞ্জ করতে হবে। যদি চেঞ্জ করতে না পারে তাহলে আইএসএলে কিন্তু ভালো রেজাল্ট করা এক প্রকার কিন্তু অসম্ভব। এবং মোটিভেশন কিন্তু মোহনবাগানের প্লেয়ারদের দেখা যাচ্ছে না। তার মেন কারণ হচ্ছে আইএসএল নিয়ে এআইএফএফ কিন্তু এখনও কোনো রকম গ্রিন সিগন্যাল দেখাতে পারছে না। তারা টেন্ডার ছেড়েছে, কিন্তু সেই টেন্ডার কিন্তু এখনো পর্যন্ত কেউ টেন্ডার দেয়নি, জমা দেয়নি, হয়তো পাওয়া যাচ্ছে না। সুতরাং এইভাবে চলছে, অনিশ্চয়তার মধ্যে চলছে। আদৌ আইএসএল হবে কি না সেটা কোনো ঠিক নেই। যেখানে প্লেয়াররা নিজেদের সেইভাবে মোটিভেট করতে পারছেন, যেটা গত বছর মোহনবাগানের মধ্যে ছিল। এবছর আইএসএল হবে কি হবে না, তাহলে যখন আইএসএল হবে কি হবে না এই প্রশ্নটা উঠে যায়, প্লেয়াররা খেলবে কি খেলবে না, একটা দোটানার মধ্যে থাকে, একটা মানসিক অশান্তির মধ্যে থাকে। সেখান থেকেও কিন্তু একটা খেলার মধ্যে শৈথল্য চলে আসে, যেটা মোহনবাগানের খেলায় কিন্তু পরিষ্কার বোঝা যাচ্ছে। কিন্তু যাই হোক, কিছু তো একটা হবে। এআইএফএফ তো হয়তো আইএসএল হলো না হলো, সেই পর্যায়ে সর্বোচ্চ লিগ তো তারা অনুষ্ঠান করবে শেষ পর্যন্ত দেখে। সুতরাং সেদিক দিয়ে কিন্তু মোহনবাগানকে কিন্তু প্রস্তুত থাকতে হবে। এবং গোয়েঙ্কা কতটা এরপরে মোহনবাগানের হয়ে টাকা খরচ করে সেটাও কিন্তু একটা প্রশ্ন। তো এটাই আজকে বলার ছিল যে মোহনবাগান গতকাল কেমন ফুটবল খেললো এবং ইস্টবেঙ্গলের তুলনায় কতটা পিছিয়ে আছে মোহনবাগান, তবু মোহনবাগান জয়টা পেল। মোহনবাগান অভিজ্ঞ প্লেয়ার, তারা সবচেয়ে বড় সেট পিস প্র্যাকটিসগুলো তারা খুব ভালো মতো করেছে, যে কারণে মোহনবাগান পেনাল্টি শুটে কোনো গোলই মিস করেনি। এবং ইস্টবেঙ্গলের সবচেয়ে বড় দুর্ভাগ্য হচ্ছে ঠেকানোর জন্য দেবজিৎকে নামানো, এবং সেই দেবজিৎ কিন্তু পুরোপুরি ফ্লপ। বরঞ্চ পেনাল্টি বিশেষজ্ঞ বিশাল কাইত, এটা আমরা বুঝেছিলাম যে কোনো একটা বল সে অবশ্যই ঠেকাবে। দুটো বলই প্রায় ঠেকানোর কাজে মানে সেভ করার কাছাকাছি চলে গেছিলো, কিন্তু একটা সেভ হয়েছে, একটা হয়নি। যাই কালকে বিশাল কায়েতের জন্যই মোহনবাগান চ্যাম্পিয়ন হলো, এটা আমাদের বলতে হবে। বিশাল কায়েত কিন্তু কালকে অনবদ্য ফুটবল খেলেছে। 3 জন প্লেয়ারকে আমরা বেছে নেবার মধ্যে বিশাল কায়েত, আপুইয়া এবং সাহাল আব্দুল সামাদ। কালকে এই 3 জন বাদে মোহনবাগানের কারো খেলা কিন্তু সেইভাবে চোখে পড়েনি। যদিও আমার যেটা মনে হয়েছে মেহতাব সিং প্রপার রাইট ব্যাক নয়, একদম সেন্টার ব্যাক হিসেবে সে কিন্তু যোগ্য। এবং এরপরে মলিনাকে ভাবতে হবে যে একজন বিদেশির সঙ্গে একজন দেশীয় প্লেয়ার নিয়ে কিন্তু তার ডিফেন্স যদি করতে পারে তাহলে মোহনবাগান কিন্তু আপ ফ্রন্টে বা মাঝ মাঠে কিন্তু প্লেয়ার বাড়াতে পারবে বিদেশি সংখ্যা, এবং এটা কিন্তু মোহনবাগানের ভালোই হবে। তো এই সাহসিকতার পরিচয় কিন্তু হচ্ছে মলিনাকে দিতে হবে। অর্থাৎ 2 জন ফরেনারকে ডিফেন্সে রেখে আপফ্রন্টটা উইক করার কোনো মানে হয় না, মাঝমাঠটা ঢিলে করার কোনো মানে হয় না। এটা বুঝতে হবে এবং আগামী দিনে সেইভাবে পরিকল্পনা করতে হবে। এটা হচ্ছে আমার মত। তোমরা কি বলবে? তোমরা জানাবে কমেন্টসে যে মোহনবাগান গতকাল কীরকম খেললো এবং তাদের কি পরিবর্তন করা দরকার। তো আজকে এই পর্যন্ত, আবার দেখাবে নতুন কোনো ভিডিওতে। আর এই ভিডিওটা দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। বাই, গুড নাইট।